হ্যালো ক্লাস 7 তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে বাংলা নির্মিতি অংশের মধ্যে যে বিষয়গুলি রয়েছে তার মধ্যে আমরা প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। এর আগের ভিডিওতে আমরা প্রবন্ধ রচনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ এবং প্রবন্ধ রচনার জন্য কোন কোন বিষয়গুলিকে প্রবন্ধের মধ্যে দিতেই হবে এবং থাকবে সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। এবং আগের ভিডিওতেই তোমাদের আমি বলেছি যে কিভাবে একটি বিষয়ের ওপর আমরা প্রবন্ধ রচনা করব, সেরকম কিছু বিষয় আমরা পরের ভিডিওতে আলোচনা করব। সেই বিষয়েই হচ্ছে আলোচনা হলো আজকের ভিডিওতে। আচ্ছা, প্রথমেই দেখো আমি প্রবন্ধ রচনার বিষয় হিসেবে লিখেছি প্রতিদিনের জীবনে বিজ্ঞান। এই প্রতিদিনের জীবনে বিজ্ঞানটা এটাও আসতে পারে দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা আধুনিক সময়ে বিজ্ঞান, অর্থাৎ আমাদের এই যে আজকের সময়ে আমাদের জীবনে বিজ্ঞান কতটা গুরুত্বপূর্ণ এরকম ধরনের একটা শিরোনামে আসতে পারে। শিরোনামের একটু এদিক ওদিকও হতে পারে, কিন্তু বিষয়বস্তু এক হবে। তাই প্রথম শিরোনামটা লক্ষ্য করা লিখেছি প্রতিদিনের জীবনে বিজ্ঞান, অর্থাৎ আমাদের প্রত্যেক দিনের জীবনে কিভাবে বিজ্ঞান প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সেই বিষয়টা এই প্রবন্ধের শিরোনামে লিখতে হবে। আমি কি বলেছি? আমি প্রথমেই বলেছি যে প্রত্যেকটা প্রবন্ধ রচনার ক্ষেত্রে প্রথমেই দেখো আমি লিখেছি ভূমিকা। এই যখন আমি ভূমিকা লিখেছি সেই সঙ্গে বিষয় কি দিয়েছি? প্রতিদিনের জীবনে বিজ্ঞান। তো প্রতিদিনের জীবনে বিজ্ঞান এই বিষয়ে প্রবন্ধ রচনার ক্ষেত্রে প্রথমেই আমি ভূমিকাতে বর্তমানের জীবন বা বর্তমানের সময় যে বিজ্ঞান নির্ভর এবং বর্তমানে যে বিজ্ঞান ছাড়া আমরা এক পাও চলতে পারি না, মানুষের দৈনন্দিন জীবনে বিজ্ঞান কতখানি গুরুত্বপূর্ণ এ বিষয়ে দু চার কথা বলে আমরা ভূমিকাটা লিখব। তারপরে হলো এই প্রবন্ধের মূল বিষয়, অর্থাৎ মূল যে অংশ সেটা হলো বিজ্ঞানের অবদান। তাহলে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে যে আমাদের দৈনন্দিন জীবনে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রান্না বান্না করা, কোথাও যাওয়া, রান্নাঘরের সাজ সরঞ্জাম, ইলেকট্রিক পাখা, ইলেকট্রিক লাইট, এছাড়া আমাদের বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য কম্পিউটার, যোগাযোগের মাধ্যম হিসেবে মোবাইল ফোন, টেলিফোন, এছাড়া এই বিষয়গুলি যা সংযোগ রক্ষা করছে, ইন্টারনেট ব্যবস্থা, কোথাও যাতায়াতের জন্য যে উন্নততর যানবাহন, অনেক উঁচুতে ওঠার জন্য যে লিফট বা এসকেলেটার, অর্থাৎ প্রতিনিয়ত, এবং আমাদের বিনোদনের জন্য টিভি বা টেলিভিশন, হোম থিয়েটার, রেডিও, অর্থাৎ আমাদের জীবনে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোনো পর্যন্ত প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু বিজ্ঞান তার অভূতপূর্ব যে অবদান তা কিন্তু রেখেছে। এই বিজ্ঞানের অবদান বিষয়টাতে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান কিভাবে প্রতিনিয়ত আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে সেই বিষয়টার উপর আলোকপাত করতে হবে। এরপরে কিন্তু বিজ্ঞানের কুফল বলে একটি ছোট্ট পয়েন্ট করে দিলে খুব ভালো হয়। কি বিজ্ঞানের সাহায্যে আমরা প্রতিনিয়ত অনেক সাহায্য পাচ্ছে, আমাদের জীবনে সবসময় বিজ্ঞানের অবদান রয়েছে, কিন্তু একই রকমভাবে বিজ্ঞানকে কিন্তু অনেক মানুষ কিন্তু ভুল পথেও চালিত করে এবং বিজ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করে না। যখনই বিজ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করছে না, তার ফলে বিজ্ঞান আমাদের জীবনে সুফলের পরিবর্তে কুফল আনছে, বিজ্ঞান আমাদের ক্ষতিগ্রস্ত করছে, সেই বিষয়টাই বিজ্ঞানের কুফল এই পয়েন্ট করে একটু লিখতে হবে। এবং তারপরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উপসংহার। প্রবন্ধ রচনার ক্ষেত্রে কিন্তু মাঝের অংশ ছাড়াও এই ভূমিকা এবং উপসংহার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শেষে প্রতিদিনের জীবনে বিজ্ঞানের যে অবদান রয়েছে তাকে কোনোভাবে অনস্বীকার্য নয়, তার যে গুরুত্ব বা অবদান যে স্বীকার করে নিতেই হয়, এবং এই বিজ্ঞানের জন্যই আমরা প্রতিনিয়ত উন্নত থেকে উন্নতর দিকে অগ্রসর হচ্ছি এবং আমাদের সমাজ সভ্যতাও বিজ্ঞানের জন্য উন্নতির পথে অগ্রসর হচ্ছে, এই বিষয়টা উপসংহারের মাধ্যমে শেষ করতে হবে। এরপরে যে প্রবন্ধ রচনা নিয়ে আমি তোমাদের বলছি সেটা দেখো ছাত্র জীবনের দায়িত্ব এবং কর্তব্য। ছাত্র জীবনের দায়িত্ব এবং কর্তব্য এই শিরোনামে প্রবন্ধ রচনার ক্ষেত্রে প্রথমেই ভূমিকাতে যে ছাত্র জীবন কি, অর্থাৎ প্রতিনিয়ত আমরা তো প্রতিনিয়ত শিখি, আমাদের কিন্তু শেখার কোনো বিরাম নেই, প্রতি মুহূর্তে আমরা কিছু না কিছু শিখছি, কারোর না কারোর থেকে শিখছি, কিন্তু বলবে যে প্রতিনিয়ত সেক্ষেত্রে সেই শেখার ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকে আমরা ছাত্র, কিন্তু এখানে মূলত একটি নির্দিষ্ট বয়স সীমাতে একজন শিক্ষার্থী যে বিদ্যালয় বা শিক্ষাক্ষেত্রে প্রবেশ করে তার যে জীবন সেটাকেই মূলত এখানে ছাত্র জীবন বলা হয়েছে। ভূমিকাতে এই বিষয়টা খুব ছোট্ট করে দিতে। তারপরে হচ্ছে প্রচলিত ধারণা, অর্থাৎ সাধারণভাবে ছাত্রদের ক্ষেত্রে এটাই মনে করা যে তারা পড়াশোনা শিখবে এবং
যে বর্তমানে ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা রয়েছে, সেখানে সেই প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে কে ফার্স্ট হবে, কে কত বেশি এগিয়ে যাবে, এই বিষয়টার উপর একটা প্রচলিত ধারণা কিন্তু যুগ যুগ ধরে রয়েছে। কিন্তু সেই কথাটা বলে দিয়েও কিন্তু এই প্রচলিত ধারণায় এই বিষয়টা লিখতে হবে যে ছাত্র সমাজ হলো দেশের আগামী ভবিষ্যৎ, তারাই দেশে সুনাগরিক হবে, দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে। তাই তারা যেরকম শিক্ষায় শিক্ষিত হবে, অবশ্যই তাদের জীবনে উন্নতি প্রয়োজন, কারণ ছাত্র জীবনে যদি ব্যক্তিগতভাবে উন্নতি না হয় তাহলে কিন্তু দেশের বা সমাজের কল্যাণ কখনোই সম্ভব নয়। কিন্তু একই সঙ্গে এটাও বলতে হবে যে তাদের মধ্যে প্রচলিত যে সামাজিক গুণাবলী, ন্যায়বোধ, মূল্যবোধ, নৈতিকতা, অর্থাৎ সমাজের প্রকৃত মানুষ অর্থে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন তাও কিন্তু ছাত্রদের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকবে। তারপরে হলো ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য। অর্থাৎ একজন ছাত্র জীবন সে শুধু নির্দিষ্ট শিক্ষাক্ষেত্রে পড়াশোনা করেই তার দায়িত্ব কর্তব্য পালন করবে তা কিন্তু না। সেই ছাত্র জীবন তাই শিক্ষাক্ষেত্রে শিক্ষা গ্রহণের মাধ্যমে জ্ঞান আহরণ করবে এবং সেই জ্ঞান সমাজের কল্যাণের জন্য, ব্যক্তির কল্যাণের জন্য অপর মানুষের মধ্যে তা প্রসারিত করবে। তো সেই ক্ষেত্রে এই ছাত্র জীবনের দায়িত্ব এবং কর্তব্য বিষয়টার মধ্যে ছাত্র জীবনের কী কী দায়িত্ব এবং কর্তব্য হওয়া উচিত এই বিষয়টা থাকবে। তারপরে হলো উপসংহার। হ্যাঁ, ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে কিন্তু সমাজের বিষয়টাও একটু লিখতে হবে। অর্থাৎ সমাজে যে বিভিন্ন রকমের দূষণ প্রতিরোধে, বিভিন্ন পরিবেশ যে বিরোধী কাজকর্ম হয় তার প্রতিরোধে যে বিভিন্ন র্যালি হয়, সভা হয়, সেমিনার হয়, সেক্ষেত্রেও যে ছাত্র সমাজ একটা বিরাট ভূমিকা গ্রহণ করতে পারে, সেক্ষেত্রেও যে তাদের দায়িত্ব কর্তব্য রয়েছে ইত্যাদি বিষয় কিন্তু এই ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য এই পয়েন্টটার মধ্যে থাকবে। এবং আমি বারবার আগেও বলেছি যে উপসংহার, অর্থাৎ ছাত্র জীবন যদি যথাযথভাবে দায়িত্ব এবং কর্তব্য পালন করে তবেই কিন্তু দেশের এবং সমাজের উন্নয়ন বা কল্যাণ সম্ভব, কারণ তারাই দেশের আগামী ভবিষ্যৎ, তারাই দেশের পরবর্তীকালে সুনাগরিক হবে, দেশ গঠন করবে। এই বলে উপসংহারটা শেষ করতে হবে। এর পরের বিষয়টা হচ্ছে প্রবন্ধ রচনার ক্ষেত্রে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। পরিবেশ দূষণ ও প্রতিকারের ক্ষেত্রে প্রথমে ভূমিখাতে সাধারণভাবে যে জড়জগৎ এবং উদ্ভিদ জগৎ, গোটা জড়জগৎ গোটা উদ্ভিদ জগৎ মিলিয়েই যে পরিবেশ এবং আমাদের জীবনে যে প্রতিনিয়ত আমরা পরিবেশের মধ্যেই রয়েছে, পরিবেশ যে প্রতিনিয়ত আমাদের সঙ্গে সঙ্গেই রয়েছে, এই পরিবেশ সম্পর্কে কিছু কথা ভূমিকা অংশের মধ্যে লিখতে হবে। তারপরে হচ্ছে এই ভূমিকা অংশের মধ্যে দিয়ে দেবে যে এই প্রকৃতি পরিবেশ আমাদের সঙ্গে থাকলেও কিন্তু আমাদের নিজেদের জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত সেই পরিবেশে জেনে হোক বা অজান্তেই হোক কিন্তু দূষণ করছি, সেই দূষণ কিন্তু মানুষের তৈরি করায়। তো সেই বিষয়টা লিখে তারপর সরাসরি যে পরিবেশে যে যে দূষণগুলো হয় সেই বিষয়টার উপর আলোকপাত করবে। প্রথমেই হচ্ছে বায়ু দূষণ, অর্থাৎ যে যে কারণে বায়ু দূষণ হয়, কলকারখানার ধোঁয়া, অত্যাধিক যে যানবাহন চলে ইত্যাদির ধোঁয়ার কারণে যে বায়ু দূষণ হয় সেটা লিখতে হবে। তারপরে হচ্ছে শব্দ দূষণ। আমরা জানি যে যানবাহনের হর্ন, তাছাড়া বিভিন্ন পালা পার্বণে যে বাজি পড়ে, আতশবাজি বা এমনি সমস্ত যেসব বাজি পড়ে সেগুলো, এবং একই সঙ্গে মাইকের যে একটা নির্দিষ্ট ডেসিবেল রয়েছে তার বাইরে গিয়ে যখন মাইক চালানো হয় সেটাও শব্দ দূষণ তৈরি করে। এই হলো যে শব্দ দূষণ। তারপর হচ্ছে জল দূষণ। জল দূষণের ক্ষেত্রে কিন্তু আর্সেনিক, এছাড়া কৃষিক্ষেত্রে যে সমস্ত কীটনাশক, রাসায়নিক সার ব্যবহার করা হয় ইত্যাদি কীভাবে জলদূষণ ঘটাচ্ছে, এবং এছাড়া বিভিন্ন রকমের যে বর্জ্য পদার্থ, কলকারখানার যে নোংরা জিনিসপত্র সেগুলো জলাশয়ে মিশে জল দূষণ ঘটাচ্ছে ইত্যাদি বিষয় এই জল দূষণ পয়েন্টটাতে লিখতে হবে। তারপরে হচ্ছে ভূমি দূষণ। ভূমি দূষণের ক্ষেত্রেও কিন্তু যে বর্জ্য পদার্থ যেখানে সেখানে ফেলা হচ্ছে সেগুলি মাটির সঙ্গে ভাবছি মিশবে, কিন্তু অনেক পদার্থই রয়েছে যেগুলো কিন্তু মাটির সঙ্গে মেশে না, উপরন্তু ভূমিকে দূষিত করে, এই একটা বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা জানি যে কৃষিক্ষেত্রে যদি অত্যাধিক ফসলের জন্য যে সমস্ত কীটনাশক সার ব্যবহার করা হয় তাতে কিন্তু জমির উর্বরতা শক্তি ক্রমাগত ক্ষয় হতে থাকে এবং তার ফলেও কিন্তু সামগ্রিকভাবে ভূমি দূষণ হয়। এই মূলত পরিবেশের যে যে দূষণগুলো হয় সে সম্পর্কে একটু একটু করে দিতে। তারপরে হচ্ছে প্রতিকার, অর্থাৎ শুধুমাত্র যে দূষণ সম্পর্কে বললাম তা বললে তো হবে না, আমরা যদি দেশের সচেতন নাগরিক হই তাহলে সেই সমস্ত দূষণের প্রতিকারের বিষয়েও আমাদেরকে নজর দিতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই প্রতিকার হিসেবে লিখবে যে নির্দিষ্টভাবে যানবাহন, কলকারখানার ইত্যাদি যে থেকে নির্গত ধোঁয়া যাতে পরিবেশ দূষণ না করে, সেগুলো যাতে পরিশোধিত হতে পারে সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। মূলত নির্দিষ্ট ডেসিবেলের মধ্যেই যেন শব্দ প্রচারিত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, জল পরিশুদ্ধ করতে হবে, জঞ্জাল ফেলার নির্দিষ্ট জায়গা রাখতে হবে,
এছাড়া এই বিষয় সম্পর্কে পরিবেশ দূষণের যে বিরোধিতা বা পরিবেশ দূষণের প্রতিকার রূপে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। পরিবেশ দূষণ যে হচ্ছে তা মূলত সচেতনতার অভাবের জন্য, তাই সর্বপ্রথমে মানুষের মধ্যে যে সচেতনতা গড়ে তুলতে হবে তা কিন্তু এই প্রতিকারে লিখতে হবে। এবং সবশেষে উপসংহার, অর্থাৎ আমরা যে পরিবেশে রয়েছি সেই পরিবেশকে প্রতিনিয়ত বাঁচানো কিন্তু এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। সুতরাং এই দায়িত্ব এবং কর্তব্যটাকে প্রত্যেক মানুষকে কিন্তু সচেতনভাবে এই বিষয়টার উপর আলোকপাত করতে হবে। এই বিষয়টা কিন্তু উপসংহারে লিখবে। তারপরে হচ্ছে হয়তো তোমাদেরকে দিল যে ভ্রমণ অভিজ্ঞতা, তোমার একটি ভ্রমণ অভিজ্ঞতা লিখো। তাহলে তোমার একটি ভ্রমণ অভিজ্ঞতা ভূমিকাতেই দেবে যে মানে তুমি ঘুরতে যেতে ভালোবাসো এবং প্রত্যেক ছুটিতে কোনো না কোনো ছুটিতে মা বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঘুরতে যাও। ঘুরতে গেলে যে গতানুগতিক একঘেয়েমি জীবন, সেখান থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়, ভালো লাগে কয়েকটা দিন। নিজের চেনা পরিচিতির বাইরে অন্য কোনো একটা আলাদা জায়গায় গিয়ে সেখানকার জায়গা সম্পর্কে নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় হয়। এই বিষয়টা ভূমিকাতে লিখবে। তারপরে ভূমিকাতে সেই সঙ্গে সঙ্গে ভ্রমণ অভিজ্ঞতায় কিন্তু কোথায় যাচ্ছ, সেটা পাহাড় না জল না জঙ্গল, কোথায় যাচ্ছ সেরকম একটা নির্দিষ্ট করে একটা জায়গার নাম দিয়ে দেবে। তাহলে যাত্রাপথের দিন একটা নির্দিষ্ট দিন স্থির হয়, পরিবারের কোন কোন সদস্য যাও, প্লেনে যাচ্ছ বা ট্রেনে যাচ্ছ সেরকম যদি কোনো নির্দিষ্ট সময় থাকে, ট্রেনে যদি কোনো নির্দিষ্ট নাম থাকে ইত্যাদি বিষয় দিয়ে যে এরকম একটি নির্দিষ্ট দিনে আমরা যাত্রাপথ শুরু করলাম। তারপরে হচ্ছে স্থানের বিবরণ। স্থানের বিবরণটা কিন্তু আমি স্থানের বিবরণ লিখেছি, তোমরা কিন্তু জায়গার বিবরণ দেবে। অর্থাৎ তোমরা যদি কেউ মুর্শিদাবাদ যাও তাহলে লিখবে মুর্শিদাবাদের বিবরণ, কেউ যদি দার্জিলিং যাও দার্জিলিংয়ের বিবরণ, কেউ যদি ডুয়ার্স যাও ডুয়ার্সের বিবরণ। অর্থাৎ যে স্থানে যাবে সেই স্থানের বিবরণ দেবে, সেখানে কি কি দেখলে, তোমার দেখে কীরকম একটা অভিজ্ঞতা সঞ্চয় হলো ইত্যাদি বিষয় কিন্তু সংক্ষিপ্তভাবে এই স্থানের যে বিবরণ, অর্থাৎ যে স্থানে তুমি যাচ্ছ সেখানে থাকবে। এবং উপসংহারে বলবে যে ভ্রমণ সবসময় আমাদের মনের মধ্যে একটা সতেজতা তৈরি করে, আমাদেরকে নতুন নতুনভাবে কাজ করতে উদ্বুদ্ধ করে, এবং যে স্থানে যাচ্ছে সেই স্থানের সম্পর্কে বিভিন্ন রকমের অভিজ্ঞতা কিন্তু আমরা এই ভ্রমণের মাধ্যমে সঞ্চয় করতে পারি। এবং শেষে যে আবার তুমি ভ্রমণ করতে চাও সময় সুযোগ পেলে, সেই একটা থাকার ইচ্ছে নিয়ে ফিরে আসার ইচ্ছে নিয়ে কিন্তু উপসংহারটা শেষ হবে। এরপরে আরেকটা যে প্রবন্ধ রচনা নিয়ে আমি তোমাদের বলবো সেটি হলো বইমেলা। এই বইমেলাও থাকতে পারে, এছাড়া রথের মেলা থাকে, অর্থাৎ নির্দিষ্ট কোনো গ্রামীণ মেলাতে যাওয়ার অভিজ্ঞতা ইত্যাদি বিষয়বস্তু কিন্তু মেলাতে থাকতে পারে। আমি বইমেলা হিসেবে বলছি, তো সেক্ষেত্রে প্রথমেই ভূমিকাতে দেবে যে মেলা বলতে আমরা কি বুঝি। মেলা বলতে একটা মিলনের স্থান বুঝি, যেখানে বিভিন্ন জাতি ধর্ম বর্ণের মানুষ একটা বৈচিত্র্যপূর্ণ একটা মিলন ক্ষেত্র তৈরি হয় মেলাতে। এবং সেই মেলা, তুমি রথের মেলা যদি বলা হয় তাহলে রথের মেলা, আমি যেহেতু বই মেলা বলছি তাহলে বই মেলা ইত্যাদি বিষয় ভূমিকা দিয়ে। তারপর যে প্রস্তুতি, অর্থাৎ পরিবারের কোন কোন সদস্য বা বন্ধু বান্ধবরা কোথায় কোথায় যাবে, কিভাবে যাবে ইত্যাদি একটা প্রস্তুতি, কোথাও যাবার জন্য একটা প্রস্তুতির প্রয়োজন হয় ইত্যাদি বিষয় কিন্তু প্রস্তুতির মধ্যে থাকবে। তারপরে হচ্ছে বইমেলার অভিজ্ঞতা। আমি যেহেতু এখানে বইমেলার টপিক রয়েছে তাই বইমেলা, এখানে যদি রথের মেলা থাকতো রথের মেলার অভিজ্ঞতা। এবার সেক্ষেত্রে মেলায় গেলে কিভাবে, সেখান থেকে তুমি কি কি অভিজ্ঞতা সঞ্চয় করলে, সেখান থেকে কোনো জিনিসপত্র কিনলে কিনা, রথের মেলা গেলে কি কি খাবার খেলে, কোন কোন নাগরদোল্লা বা যে সমস্ত রাইড আছে সেগুলোতে চললে। বইমেলায় গেলে মূলত বিখ্যাত সব কবি সাহিত্যিকদের সঙ্গে দেখা হলো, তোমার অভিজ্ঞতা কেমন হলো, তুমি তোমার কিছু পছন্দের বই কিনলে, তোমার মা বাবা তোমাকে কিছু বই উপহার দিল ইত্যাদি বিষয়। তোমার নিজস্ব যে অভিজ্ঞতা মেলার সেটা লিখবে। উপসংহারে অবশ্যই লিখবে যে মেলা কিন্তু শুধুমাত্র একটা ক্ষণিক সময়ের জন্য যে বিনোদন তা কিন্তু নয়, মেলার মাধ্যমে আমরা বহু অভিজ্ঞতা সঞ্চয় করি এবং এই অভিজ্ঞতা আমাদের ভবিষ্যতের জীবনেও প্রতিনিয়ত কাজে লাগে। এবং এই যে মেলা, অর্থাৎ বই মেলা হোক বা রথের মেলা হোক, এরকম ধরনের মেলাতে যে আসার ইচ্ছে তোমার ভবিষ্যতে আরও রইল, সেই একটা ইচ্ছে প্রকাশ করে মূলত উপসংহারটা শেষ করতে হবে। তাহলে এখানে মূলত আমি 5টি প্রবন্ধ রচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। এছাড়া এই সমস্ত প্রবন্ধ রচনাগুলি PDF করে তোমাদের এই ভিডিওর সঙ্গে ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেগুলো থেকেও তোমরা আশা করি তোমাদের যে সমস্ত জিজ্ঞাসা রয়েছে সেগুলো পূরণ হবে। এছাড়া যদি কোনো সমস্যা হয় নিশ্চয়ই আমাকে অনলাইন ক্লাসে বলবে। তো প্রবন্ধ রচনার 2টি ভিডিও এখানেই শেষ হলো এবং প্রবন্ধ রচনার বিষয়বস্তু শেষ হলো। প্রবন্ধ রচনা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তো পরে আমাকে অনলাইন ক্লাসে জিজ্ঞাসা। থ্যাংক ইউ।